লেকচার 2 স্কেলার ও ভেক্টর, যেখানে আমরা আজকে আলোচনা করব কিছু দরকারি ভেক্টর নিয়ে। কি দরকারি কিছু ভেক্টর কেন দরকারি? পরবর্তীকালে যখন তোমরা বিভিন্ন প্রবলেম করবে, বিভিন্ন রকমভাবে তোমাদের বলে দেওয়া থাকবে, তখন এই ভেক্টরগুলোর কথা উল্লেখ থাকবে, কিন্তু ভেক্টরগুলোর প্রপার্টিজ বলে দেওয়া থাকবে না। আজকে আমরা সেই প্রপার্টিজগুলো একটু জেনে নেব কি কি আছে সেটা। প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর কারা? ধরো এটা একটা ভেক্টর এবং আরও একটি ভেক্টরকে আমরা আঁকতে পারি, এটা হচ্ছে এই আর একটা ভেক্টর, ব্লু ভেক্টর। তাহলে এই ভেক্টর দুটো সমান কখন হবে? যখন এদের মান ও দিক দুই সমান হবে। মান ও দিক কি হবে? সমান হবে। তো ভালো কথা, মান ও দিক সমান হোক। শুধু সেখানেই গল্পটা নয়, গল্পটা হচ্ছে তোমাকে যখন মান ও দিক সমান বলবে তখন এর সাথে সাথে আরো একটা প্রপার্টিজ কথা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এরা সমান্তরাল। সমান্তরাল মান ও দিক শুধু সমান হলেই এরা সমান ভেক্টর তো অবশ্যই, কিন্তু তার সাথে যখনই তোমাকে সমান ভেক্টর বলবে তোমাকে বুঝে নিতে হবে যে এটা সমান্তরাল ভেক্টর এবং এদের মাঝের অ্যাঙ্গেল কত বা কোণ কত। এদের মাঝের কোণ হচ্ছে 0, রেডিয়ানে 0 এবং ডিগ্রিতে 0 ডিগ্রি। আমরা রেডিয়ান অনেক সময় দিয়ে দেবে, রেডিয়ান ইউজ করাটা অনেক বেশি ইজি হবে, আস্তে আস্তে ইউজ করতে করতে তোমরা শিখবে এটা। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অনেকটা এর মতনই, সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরটাও ছবিতে আমরা বুঝি যে এটা একটা ভেক্টর আছে এবং আরেকটি ভেক্টর আঁকলাম আমি। তো এই যে ভেক্টর দুটো দেখছো, দুটো ভেক্টরের মধ্যে মান কিন্তু সমান, মান সমান, কিন্তু এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে এদের দিক উল্টো। এটার দিক কোন দিকে? এই বরাবর। এটার দিক উল্টো দিকে, অর্থাৎ একটা সবুজটার ডান দিকে এবং আমাদের পার্পল যেটা, পার্পলটা হচ্ছে বাঁ দিকে। তাহলে এরা মান সমান কিন্তু দিক কি বিপরীত। মান সমান কিন্তু বিপরীত দিক। এরা কি সমান্তরাল বলতে পারি? বিপরীত দিক। তোমরা ভেবে দেখো যে এটা সমান্তরাল কিনা। ইটস লুকস লাইক সমান্তরাল। হ্যাঁ, এরা অনেকটাই সমান্তরাল, কিন্তু এরা সমান্তরাল নয়। এরা হচ্ছে বিষম সমান্তরাল। কিরকম সমান্তরাল? বিষম সমান্তরাল। প্রপার্টিসগুলো খুব ইম্পর্টেন্ট। বিষম সমান্তরাল খুব ইম্পর্টেন্ট কথা এটা। বিষম সমান্তরাল হলে এদের অ্যাঙ্গেল কি হবে? এদের মধ্যে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি বা পাই অ্যাঙ্গেল হবে, পাই রেডিয়ানে। তো মনে রেখো এই কথাগুলো মনে রেখো, কারণ এগুলো কাজে লাগবে যখন তোমরা ভেক্টর নিয়ে স্পেশালি ইউজ হবে নিউটনস লতে। তখন দেখবে এই ধরনের ফোর্স, মানে ভেক্টর যেহেতু ফোর্স একটা ভেক্টর, তাই সুতরাং এই ধরনের ভেক্টর কিন্তু তোমার প্রচুর পরিমাণে ইউজ করতে হবে। নেক্সট দেখি একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর আঁকার জন্য বা বোঝার জন্য আমরা কয়েকটা ভেক্টরকে নেব, কিছু সমান্তরাল ভেক্টর, কিছু বিষম সমান্তরাল ভেক্টর, এদেরকে নিয়ে। তো আমি কয়েকটা আঁকছি, এরকম 4টে ভেক্টরকে আমি এঁকেছি। এদেরকে উপযুক্তভাবে যদি সরানো যায় তাহলে কি হয় সেটা দেখি, আইডিয়া পরিষ্কার হয়ে যাবে যে একরেখীয় ভেক্টর কি জিনিস। তো প্রথম ভেক্টর নামালাম, দ্বিতীয়টাও নামাচ্ছি, 3 নম্বর এবং 4 নম্বর। ক্লিয়ার? এটা একটা রেখার উপর চলে এলো। অর্থাৎ যদি এক বা একাধিক সমান্তরাল বা বিষম সমান্তরাল ভেক্টরকে একটি রেখার উপরে আঁকা যায়, লিখবো? আচ্ছা, লিখে ফেলি। একাধিক সমান্তরাল, তোমরা নোট ডাউন করো এটাকে, কারণ এটা কাজে লাগবে। সমান্তরাল বা বিষম সমান্তরাল, বিষম সমান্তরাল ভেক্টরকে, ভেক্টর আমি ইংরেজিতে লিখছি, ভেক্টরকে একই রেখায় যদি আঁকা যায়, একই রেখায় বা সরলরেখা, রেখা মানে তো আমরা সরলরেখায় বুঝবো, একই রেখায় আঁকা যায়, তখন তাদের কি বলবো না একরেখীয় ভেক্টর। এবার ব্যাপারটা হচ্ছে যে এদের মধ্যে অ্যাঙ্গেল কত থাকবে? হয় 0 থাকবে, নয় পাই থাকবে। 0 রেডিয়ান অথবা পাই রেডিয়ান, বা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, এই দুটোই হতে পারে। অর্থাৎ সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর এরা অ্যাকচুয়ালি আবার একরেখীয় অবশ্যই। ভারী মজার বিষয়। তাহলে আলাদা আলাদা কেন করছি? প্রয়োজন আছে, তোমাকে বলে দেবে প্রবলেমে, তখন বুঝতে পারবে যে কি প্রয়োজন আছে। এবার আসে একতলীয় ভেক্টর। এখানে খুব মজার কথা হচ্ছে একতলীয়, তলের কথা বলে দিচ্ছে। তলীয় যখন বলছে তখন আমাকে একটা তল লাগবে। তলটা কি? আমি এই একটা তল, তল মানে কি তোমরা জানো? তোমরা মেঝের উপর বসে থাকো বা দাঁড়িয়ে থাকো, সেই মেঝেটা একটা তল। যে সমস্ত ভেক্টর একটা তলের উপর সবাই থাকছে, যে সমস্ত ভেক্টর, যেমন তুমি তোমার বন্ধুরা সবাই মিলে একটা ক্লাসের ফ্লোরের উপর দাঁড়িয়ে আছো, তো তোমরা একতলীয় হয়ে আছো, তোমার ভেক্টর নাও, বাট তোমরা একতলীয়, একই তলের উপরে আছে।
তাহলে ধরো এটা একটা ভেক্টর যেটা এই তলের উপর রয়েছে এবং আরো একটি ভেক্টর যেও এই তলের উপর রয়েছে, তাহলে এরা একতলীয় ভেক্টর। যদি এরা একতলের উপর না থাকে তবে আমি এদের একতলীয় ভেক্টর বলতে পারবো না। আবার প্রশ্ন, একতলীয় ভেক্টর কি কাজে লাগবে? ধীরে ধীরে আমরা শিখবো যে একতলীয় ভেক্টরও কি কাজে লাগে। ওকে, নেক্সট আসি সমবিন্দু ভেক্টর। সমবিন্দু ভেক্টরটা কি জিনিস? ধরো এই একটা ভেক্টর, আমি ছবিতে বোঝাবো, আমি এক্সপ্লেন করব। এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এরকম অজস্র ভেক্টর হতে পারে। এদের মধ্যে একটা মজা হচ্ছে এরা একটা সিঙ্গেল পয়েন্ট থেকে তৈরি হয়েছে, একটা সিঙ্গেল বিন্দু থেকে। এই যে বিন্দুটা দেখো, এদের লেজ এক জায়গায়, টেল যেটা, টেল একই জায়গায়, এটা মনে রেখো। একই বিন্দু থেকে ওরা যদি বেরোয় তবেই এরা হচ্ছে সমবিন্দু ভেক্টর। এক বিন্দুতে মিশলে এরা সমবিন্দু ভেক্টর নয়। যদি দেখা যেত যে এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর এবং এই ভেক্টর এরা একই বিন্দুতে মিলছে, তাহলে কি সমবিন্দু হবে? না, হবে না। সমবিন্দু ভেক্টর হওয়ার জন্য কি দরকার? একই বিন্দু থেকে বেরোতে হবে। ওকে, টেইল বা লেজ, এদের লেজ একই জায়গা থেকে হবে, একই জায়গায় লেজ বাঁধা, তবেই তারা হবে সমবিন্দু ভেক্টর। এদের মধ্যে অ্যাঙ্গেল বিভিন্ন কিছু হতে পারে, উই ডোন্ট কেয়ার, যা ইচ্ছে হতে পারে। এর নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেল সম্পর্কে বলা যাচ্ছে না, যেমন একতলীয় ভেক্টর অ্যাঙ্গেল নিয়ে আমি আলোচনা করিনি একই কারণে। নেক্সট আমরা আসি ত্রিমাত্রিক ভেক্টর। এটা একটুখানি জটিল যেতে পারে, এটা এক্সপ্লেনেশন একটু জটিল হবে। লেট ইট বি, ধরো এই একটা বিন্দু আছে, তো এই বিন্দুটা ঘরের কোনো মাঝে, এটা একটা ঘর দেখতে পাচ্ছ, তোমার ঘরের মাঝে কোনো একটা, যে কোনো একটা বিন্দু হতে পারে, এনি পয়েন্ট। দেওয়ালের উপর মনে হচ্ছে কি? দেওয়ালের উপর মনে হলো, দেওয়ালের উপর নয়, এটা ফাঁকা জায়গার উপরে এই বিন্দুটাকে আঁকা হয়েছে। এই ফাঁকা জায়গায় যে বিন্দুটাকে আঁকা হয়েছে সেই বিন্দুটাকে আমি যদি ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই তাহলে কেমন হবে? এই আমার ভেক্টর। খেয়াল করে দেখো, এটা এই কোণ থেকে শুরু হয়েছে, এই যে এখানে টেলটা কোথায়, একদম তোমার ঘরের যে তিন কোণা জায়গা যেখানে একটা কোণ আছে সেইখান থেকে যেন শুরু হয়েছে। ত্রিমাত্রিকে কেন বলা হচ্ছে? বিকজ ত্রিমাত্রিক বলার একটাই কারণ যে আগের লেকচারে আমরা দেখেছিলাম যে একটা ভেক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? এক্স এবং ওয়াই অক্ষ দিয়ে, তাই না? দুটো অক্ষ, টু, এটাকে অনেক সময় আর টু স্পেসও বলে, বলে আর টু স্পেস। এটা হায়ার ম্যাথামেটিক্স এবং হায়ার ফিজিক্সের অংশ যদিও আর টু স্পেস, বাট এটুকু তোমরা বুঝতে পারছো দুটো কোঅর্ডিনেট ইউজ করলে আর টু স্পেস, আর রিয়েল টু দুটো। কিন্তু এক্ষেত্রে শুধু দুটো দিলে হবে না, আরও একজনকে লাগবে। আমি যদি এটাকে নাম দিই এক্স, এটাকে নাম দিচ্ছি ওয়াই এক্সিস, তো আমার আরও একটি এক্সিস লাগবে, সেটা হচ্ছে জেড। ব্ল্যাকে ব্লু একটুখানি গন্ডল হয়ে গেল, আচ্ছা ঠিক আছে। তো এই যে এক্স, ওয়াই এবং জেড, তিনটে অক্ষ এলো, এক্স, ওয়াই এবং জেড। কটা অক্ষ হলো? তিনটে। এটা হচ্ছে আর থ্রি স্পেস, এটাকে বলা হবে আর থ্রি স্পেস। এক কথায় আর কিচ্ছু না, এই আর থ্রি স্পেস, রিয়েল স্পেস, তিনটে অক্ষ আছে, সহজ কথা। যখন একটা ভেক্টরকে আমার প্রকাশ করার জন্য এইরকম তিনখানা অক্ষ লাগবে, তখন আমার সেটাকে বলবো ত্রিমাত্রিক ভেক্টর। তিনটে হলে ত্রিমাত্রিক, দুটো হলে দুমাত্রিক বা দ্বিমাত্রিক, আর একটি হলে একমাত্রিক। বোঝা গেল? তাহলে আগেরটা ছিল দ্বিমাত্রিক, এটা হলো ত্রিমাত্রিক। আর টু স্পেস, আর থ্রি স্পেস। আর ফোর কি হয়? অ্যাকচুয়ালি আমরা ত্রিমাত্রিক দেশে বসবাস করি, আর ফোরকে আমরা কনসিডারই করতে পারবো না। তোমরা অনেক সময় শুনে থাকবে যে সময়কে চতুর্থ অক্ষ ধরা হয় ইত্যাদি ইত্যাদি। সময়কে ওইভাবে অক্ষ ধরা হয় না, সময় অক্ষ ব্যাপারটা আলাদা। যদি কোনোদিন সম্ভব হয় আমি সময় অক্ষ নিয়ে একটু আলোচনা করবো, ওটা একটু অন্যরকম কনসেপ্ট আছে। যাই হোক, নেক্সট আমরা দেখি একক ভেক্টর। এটা খুব মজার ভেক্টর এবং খুব ইন্টারেস্টিং ভেক্টর, সবসময় কাজে লাগবে। এই একটা ভেক্টর আঁকা হয়েছে, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি কিছু ছোট 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 সেগমেন্ট ভাববো। সেগমেন্ট মানে টুকরো, এমনভাবে ভাববো মানে এটাকে আমি ছোট 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 করে যে কাটি, কাটলে কি হবে? দিকটা এর একই থাকবে, কিন্তু এদের মানটা ছোট ছোট হয়ে যাবে। তো সেই ভেক্টরগুলোকে আবার জুড়ে যদি দিই তাহলে কি পাবো? এই ভেক্টরটাই পাবো। এই ধরো আমার ছোট্ট একটা লাল রঙের ভেক্টর, এই ভেক্টরটা সবচেয়ে ছোট টুকরো করতে পেরেছি আমি। সবচেয়ে ছোট কত হতে পারে, আমরা কত নেব সেটাও দেখবো। তো এই ভেক্টরগুলোকে যদি জুড়তে থাকি কি হবে? জুড়ছি জুড়ছি জুড়ছি, কি পেয়ে গেলাম? গোটা ভেক্টরটাকে পেয়ে গেল। একক ভেক্টরের কনসেপ্ট হচ্ছে এখানেই। ধরা যাক আমি একটু ম্যাথামেটিক্সে ইউজ করবো, একটা মজার ম্যাথামেটিক্স। আমরা তোমরা ঐকিক নিয়ম জানো তো? ঐকিক নিয়মটাকে ইউজ করবো। দেখো ঐকিক নিয়ম থেকে এটা চলে আসবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাই কিন্তু তোমাকে গোটা ভেক্টর এবং মেকানিক্স সব জায়গায় এটাই লাগবে। অন্যান্যগুলো লাগবে কিন্তু এটা বেশি লাগবে। ধরো কোনো একটি ভেক্টর এ আছে, এ একটি ভেক্টর, এর মান হচ্ছে এ। তো আমি যদি এভাবে লিখি, এ মান বিশিষ্ট ভেক্টর,
এ মান বিশিষ্ট ভেক্টরটি হলো ভেক্টর এ। তাহলে একক মান বিশিষ্ট ভেক্টর কত? মানে 1 মান বিশিষ্ট কত? ভেক্টর এ বাই এ। বেসিক্যালি কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় এটাই হচ্ছে একক ভেক্টর। এটাই হলো আমার একক ভেক্টর। তাহলে বুঝে গেলে একক ভেক্টরটা কি জিনিস? যার মান এক। যার মান এক। তুমি এর চেয়ে ছোট করতে পারো না? হ্যাঁ, করতে পারোই, কিন্তু আমরা এক ধরে নেওয়ার সুবিধা হচ্ছে একের সঙ্গে যাই মাল্টিপ্লাই করো না কেন সে নিজে ফিরে আসে, এটা সুবিধা। তো এটা একক ভেক্টর। একক ভেক্টর লেখা হয় কিভাবে? একটা এই ভেক্টরে আমরা সাধারণত চিহ্ন দিই, কিন্তু একক ভেক্টরের বেলায় মাথায় একটা এরকম দেওয়া হয়। এটাকে ক্যাপ বলা হয়, হ্যাট বলা হয়, যা বলবে, কিন্তু এই চিহ্নটা থাকা মানে তোমাকে বুঝে নিতে হবে যেটা একক ভেক্টর বলছে। অবশ্য হায়ার ফিজিক্সে এটা একটা অন্যরকম মিনিংও আছে, বাট তোমাদের অত চিন্তা করতে হবে না। তাহলে এ ক্যাপ মানে হচ্ছে ভেক্টর এ বাই এ। লেট ইট বি আমার এই ভেক্টরটা হচ্ছে 5 মিটার লেন্থে। ভেক্টরটাকে আমি বললাম ভেক্টর এ সমান সমান 5, একটা সামথিং একটা একক দিয়ে দিই, দিক দিয়ে দিই, ধরো কি দেওয়া যায়? নর্থ। নর্থের মাথায় একটা ভেক্টর। তাহলে এই যে নর্থ যে বিষয়টা, এটা হচ্ছে আমার একক ভেক্টর। তাহলে তো আপনি স্যার তীর চিহ্ন দিলেন কেন? এটা তোমাদের বোঝানোর জন্য যে পরের লাইনে আমি এটাকে 5 এন ক্যাপ দেব। ওকে, এটা নর্থ নয় যদিও। তাহলে এন ক্যাপকে আমরা বের করছি কিভাবে? এটা ভেক্টরটা ভাগ তার মানটাকে দিয়ে, স্কেলার দিয়ে ভাগ করা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে যে একক ভেক্টরটা আমি এই ছবি থেকে পাচ্ছি সেটাকে আমি একটু এঁকে নিই। এটা আমার একক ভেক্টর, এবং মজা হচ্ছে যে এই ভেক্টরে যা দিক এরও তাই দিক, সেম দিক, আলাদা দিক হবে না। মূল ভেক্টরের দিক এবং তার একক ভেক্টরের দিক কিন্তু আলাদা নয়। ওকে, কিন্তু মান এক। মান এক মানে 1। ওকে, মান হচ্ছে 1। আমি ইংরেজিতে লিখছি এটা কারণ অনেক সময় এক বলতে গেলে একই হয়ে যায়, মানে বাংলা ভাষায় এটা সমস্যা, এক এবং এক একই ব্যাপার হয়ে যায়। নেক্সট আমরা দেখি শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর আঁকার জন্য আমাদের একটা বিন্দু দরকার, যে বিন্দু থেকে আমরা একটা ভেক্টরকে ড্র করবো। ফেললাম ভেক্টরটা। এবার আমি কি করলাম? এইটা আমাদের স্টার্টিং পয়েন্ট, তাই না? স্টার্টিং স্টার্টিং পয়েন্ট মানে হচ্ছে আমাদের কি? টেল। এটা হচ্ছে আমাদের লেজ। এবং আমি গেলাম যে পয়েন্ট থেকে, সেটা হচ্ছে আমার কি কি ছিল বলো? কি? হেড বা মাথা বা অ্যারো, তাই তো? এবার আমি আর একটা ভেক্টর কনসিডার করছি যাতে করে আমি ওই হেড থেকে আবার আগের বিন্দু ফিরে আসতে পারি। তাহলে একটা বিপরীত ভেক্টরকে নিলাম। এটা হচ্ছে বিপরীত ভেক্টর, যার টেল হচ্ছে এটা এবং হেড হচ্ছে এটা। ওকে, এবার আমি কি করছি? আমি প্রথমে এই বিন্দু থেকে এখানে গেলাম, যাওয়ার পর এই বিন্দু থেকেই এখানে পাশাপাশি দেখেছি, নইলে ভেক্টর দুটো আলাদা বোঝা যাবে না। কি করলাম? আবার ফিরে এলাম। তো সেটা বোঝানোর জন্য আমি কি করছি? ভেক্টরটাকে সরিয়ে দিচ্ছি। দেখো, এবার দেখো এর টেলটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে ওর হেড। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? যে যে ভেক্টরের টেল এবং হেড একই জায়গায়, মানে শুরু এবং শেষ একই জায়গায়, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে আমি কি বলতে শূন্য ভেক্টরকে? শুরু শেষ একই বিন্দু, একই বিন্দু, এটাই হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের মান কত? ইম্পর্টেন্ট কতগুলো ছোট ছোট কথা। শূন্য ভেক্টরের মান মান শূন্য, 0। শূন্য ভেক্টরের একক ভেক্টর মানে দিক কি আছে? শূন্য ভেক্টরের দিক দিক ডিফাইন্ড বা নির্দিষ্ট কোনো দিক নেই। দিক নেই বলতে পারবো না, কারণ ভেক্টর এটা। নির্দিষ্ট কোনো দিক নেই। দিক আছে, দিক আছে, বাট নির্দিষ্ট কোনো দিক নেই। এটা মাথায় রেখো, শূন্য ভেক্টরের দিক নেই এটা বলতে পারবে না। বেসিক্যালি শূন্য ভেক্টরকে আমরা তীর চিহ্ন দেওয়া উচিত, বাট আমরা দিই না, কারণ শূন্য ভেক্টর যেহেতু মান শূন্য, শূন্যর সাথে যাই মাল্টিপ্লাই করো না কেন সেটা শূন্য হয়ে যাবে। সেই জন্য এটাকে আমরা প্রেজেন্টেশনের সময় 0 লিখলেও চল। অর্থাৎ দুটো ভেক্টরের যোগফল করে তোমার শূন্য এলো কোনোভাবে, তো শূন্য ভেক্টর দেবে কি দেবে না কনফিউজড হয়েও না। তুমি শূন্যও লিখতে পারো, ভেক্টরও দিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা দেখছি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বলতে বুঝবো যে কোনো একটি বিন্দুর সাপেক্ষে অন্য একটি বিন্দুর অবস্থান। এখানে লিখে দিই অবস্থান ভেক্টর কি জিনিস না, কোনো একটি বিন্দু সাপেক্ষে, কোনো একটি বিন্দু সাপেক্ষে, এটা মাথায় রাখতে হবে। কোনো একটি বিন্দু বিন্দু তুমি কি নেবে সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তোমার
যে বিন্দু সাপেক্ষে নেবে সেটা যদি অন্য কিছু হয় তাহলে কিন্তু তোমার ভেক্টরটা আলাদা হয়ে যায়। বিন্দু সাপেক্ষে অন্য বিন্দুর অবস্থান বোঝাবে, অন্য বিন্দুর অবস্থান। তো আমি এই বিন্দুর সাপেক্ষে মানে এই রেড বিন্দু, যেটা রেড বিন্দু সাপেক্ষে গ্রিন বিন্দুর অবস্থান বুঝবো, তার জন্য আমার ভেক্টর লাগবে। তো যে বিন্দু সাপেক্ষে নেব সেখানে হবে তার টেল। আমি কালার চেঞ্জ করে দিই, নইলে এর উপর গিয়ে আবার কালার গন্ডল করবে। এটা হবে হচ্ছে টেল। যে বিন্দু সাপেক্ষে, সাপেক্ষে যে সে হবে টেল, সাপেক্ষে। মনে রেখো, সাপেক্ষে যে হবে সে হবে টেল, আর এটা হবে হেড। তো আমি ভেক্টরটা আঁকি, আমার ভেক্টর। তুমি বলতে পারো যে স্যার আমি কি অন্য যে কোনো বিন্দু থেকে এই বিন্দু আঁকতে পারি না? হ্যাঁ পারো, কেন পারবে না? তুমি এখানে একটা বিন্দু নিলে তোমার সাপেক্ষে এটা, তোমার সাপেক্ষে এটা হলো, তাহলে সেক্ষেত্রে তোমার ভেক্টরটা কি হবে? সেক্ষেত্রে তোমার সাপেক্ষে কোনটা হবে? এটাকে টেনে দিই, এই ভেক্টরটা সোজা হলো না, বেঁকে গেল, বাট তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আবার যদি কেউ বলে স্যার আমি যদি এখান থেকে টানি তাহলে আর একরকম হবে। বাট মজার বিষয়টা হচ্ছে এই বিন্দুর পজিশন কিন্তু সেম। এখানে কিন্তু একটা বিরাট বড় ফিজিক্স ফিলোসফি দুটোই আছে। এই বিন্দু সেম, তুমি কোত্থেকে দেখছো এটা জরুরি, তুমি কোথা থেকে দেখছো এটা জরুরি। এটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ এটা আমাদের আলোচনার বিষয় আছে। ওকে, তাহলে আমরা মোটামুটিভাবে এই যে ভেক্টরগুলোকে, 9টা ভেক্টর সম্পর্কে জানলাম। এই কটা ভেক্টরকে আমাদের কিন্তু কাজে লাগবে, তোমরা নোট ডাউন করবে, এবং বারবার বিভিন্ন প্রবলেমে যখন আসবে তখন এর প্রপার্টিসগুলোকে তোমাদের ইউজ করতে হবে। আজকের লেকচার 2 এখানেই শেষ। নেক্সট লেকচার, ওয়েট ফর ইট।